নমস্কার, আমি ঝুমা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। প্রথম দিন তো দেখলেন, বা যেদিন পুরীতে আসছিলাম ট্রেনে করে, সেই দিনটা দেখিয়েছিলাম ব্লগটা। তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিনই বলছি, কারণ রাত্রিবেলা যেদিন এসেছি সেদিনটা ছেড়ে দিচ্ছি। তো এখন এই সকাল একদম 6:30 7টা বোধহয় হবে। এই সময় এসে গেছি পুরীর পাড়ে, মানে সমুদ্রের পাড়ে। পুরীর পাড়ে বলছি ভুল করে, সরি। আমরা এসে গেছি সমুদ্রের বিচে, সমুদ্রের পাড়ে। তো সকালবেলা এখানে নাকি ভোর ভোর থেকেই বাজার বসে যায়। আর সব থেকে লোকের আরও বেশি আকর্ষণ এই যে মাছ ধরে আনে, মাছ দেখার জন্য, জ্যান্ত মাছগুলো দেখার জন্য। তো আমরাও এসেছি। আর এখানে সকালবেলাটা দেখছি অনেক রকম বাজার বসে, বেশ সামুদ্রিক জিনিসও বসে, এবং ব্যাগ, কাপড়, গামছা এগুলো তো বসেই। খুব সুন্দর লাগছে সকালের হাওয়া, একটা হালকা মিঠে রোদ, আর তার সঙ্গে মানে সমুদ্রের দাপট গর্জন, আর তার সঙ্গে চলছে বিপুল পরিমাণে হাওয়া। কি ভালো যে লাগছে সকালবেলাটা। আর তার সঙ্গে খাচ্ছি একটু লেমন টি, খুব ভালো লাগছিল লেবু চাটা সকালবেলা। আমেজটা খুব সুন্দর লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন সব মাঝি ভাইরা এই যে নৌকা তুলে এই যে মাছ, জাল একদিকে জাল গোটাচ্ছে, আর মাছ বেছে বেছে একদিকে রাখছে, আলাদা আলাদা মাছ আলাদা আলাদা দিকে রাখছে। তো আমরা আজকে এইখান থেকে একদম ফ্রেশ টাটকা টাটকা মাছ নেব। শুধু আমরা নয়, আমাদের মতো এরকম অনেক পরিবার এসছে, তারাও এখান থেকে মাছ নেবে। ওই জন্যই মূলত এখানে আসা। কিছু বাজার করারও থাকে, এই যে যেমন টুকটাক জিনিসগুলো বিক্রি হচ্ছে, গৃহস্থালির ঘর সাজানোর জিনিস বলুন বা দরকারি জিনিস। আর বেশি আকর্ষণটা থাকে এই মাছ, জ্যান্ত জ্যান্ত টাটকা টাটকা মাছ কিনা দেখতে ভালো লাগছে। তবে মাছের মধ্যে কিন্তু খুব বেশি বড় বড় মাছ কিন্তু দেখলাম না, যে অনেক বড় বড় ইলিশ টিলিশ পড়েছে সেরকম কিছু ব্যাপারগুলো না, ছোটো ছোটো মাছগুলোই দেখলাম। তো আমরা জিজ্ঞেস করছিলাম, তো এনাদের মধ্যে একজন বলল যে মাছ দেখতে হলে অনেকটা দূরে যেতে হবে, এখান থেকে 100 কিলোমিটার না কতটা কিলোমিটার দূরে, সেখানে খালি বড় বড় মাছের ট্রাক যায়, বড় বড় মাছ মানে এর থেকেই যে ধরে ধরে আনছে ট্রলিগুলোতে, বড় বড় মাছ আসে। তো এখানে দেখুন এই যে শাটিং মাছ, ছোটো যে টুনা মাছের ছোটোটা, খোকা ইলিশ, এই ধরনের মাছগুলোই বেশি। আরও ছোটো ছোটো কয়েকটা সামুদ্রিক মাছ দেখলাম ছোটো ছোটো, কিন্তু সেগুলো আমি আবার খুব একটা নাম জানি না। কিন্তু কাঁকড়াও পড়েছে অল্প পরিমাণ এই ধরনের। আর এখানে যারা মাছ কিনছে, মাছ কিন্তু বেছে দেবার মানে আলাদা লোক মোটি নিয়ে বসে আছে, তারা আবার মাছ বেছে দিচ্ছে, তার জন্য একটা আলাদা তার একটা চার্জ নিচ্ছে। সেটা তো নেবেই, বিনা পরিশ্রমে কাজ করলে তো হবে না, সবারই সংসার আছে, সংসার চালাতে হবে। আর এখানে দেখলাম সমুদ্রের পাড়ে যে দেখুন, এটা নৌকাতেই কিন্তু মাছ ধরেছে, তার সঙ্গে যে কড়ি, কত কড়ি দেখুন, হয়তো একদিনের কি 5 দিনের জানি না, কিন্তু কড়িটাও উঠেছে সমুদ্র থেকে, মানে এতটা পরিমাণে কড়ি। তো কড়িগুলো জিজ্ঞেস করলাম, ওরা বলে 1 ডজন কড়ি 20 টাকা দাম। দোকানে হয়তো এইরকমই দাম হবে, কি এর থেকে হয়তো একটু ঈষৎ বেশি হবে। তো আমি কতগুলো কড়ি নিয়ে নিচ্ছি, কতগুলো মানে 1 ডজনে নিচ্ছি, 20 টাকা দাম যেহেতু। আর আমার ঘরে কড়ি আছে, কড়ি এবং গোমতী চক্রগুলোও জিজ্ঞেস করলাম। গোমতী চক্র দেখুন খুব কম পেয়েছে, কড়িটা তুলনামূলক বেশি আছে। তো ঘরে তো কড়ি রাখা খুব ভালো, মা লক্ষ্মীর খুব পছন্দের জিনিস, সেই জন্য আমি কটা নিয়েই নিলাম। একটা পরিস্মৃতিও এটা। সকালবেলা দেখুন সূর্যটাই কিছুটা আগে উঠেছে, কিন্তু দুর্ভাগ্য আমরা একটু আগে এলে ভালো হতো, তাহলে সূর্য ওঠাটা দেখতে পেতাম, সেটা আর হলো না আমাদের। আর সমুদ্রের ঢেউগুলো দেখুন, একটা একটা ঢেউ এসে ফিরে যাবে কি যাবে না তার আগেই আর একটা ঢেউ এসে হাজির হয়ে যাচ্ছে। সকালবেলাটা রাত্রিবেলাটা দেখছি ঢেউটা অনেকটা ওপর অবধি আসছে, মানে জলের যে স্তরটা অনেক ওপর অবধি, কিন্তু বেলার দিকে দুপুরের দিকটা কিন্তু অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে, মানে পাড় থেকে অনেকটা আমরা যে কদিন ছিলাম দেখলাম সেই তুলনায় অনেকটা কমা বাড়া হচ্ছে। আর এইখানে চলছে গ্রহরত্ন বাছাই ছাঁটাই। এই যে আমার স্বামী দেখছে, এখানে দেখছি সব রকমের পাথর টাথর বিক্রি হচ্ছে, হাতে সব পড়ে না, কোরাল, পান্না, চুনি, মুক্ত, এই ধরনের সব দেখছি পাথর। আমি আবার সব পাথরের নাম জানি না, কিন্তু আমার স্বামী যেহেতু এই সোনার লাইনে কাজ করে, তবে ওর মুখেই একটা আধটা শুনে নাম জানা, আমি আবার সব পাথর চিনিও না। তো ও দেখলাম যেখানে কতটা রিয়েল পাওয়া যায়। আর এই যে দেখুন এক জেলে ভাইরা নৌকা তুলে নিয়ে এলো জল থেকে, মানে মাছ ছাটাই বাটাই হবে, বাছাই। আর এক মাঝি ভাই দেখুন বেরিয়ে যাচ্ছে। এই যে সমুদ্রের ঢেউটা পার করাটাই মুশকিল, কারণ ঢেউ এসে শেষ হচ্ছে না, আর একটা ঢেউ এসে যাচ্ছে, নৌকা আগাবে কি পিছিয়ে দিচ্ছে। এখানটা অনেক স্ট্রাগল করতে হয়, দেখেই বোঝা যাচ্ছে কতটা স্ট্রাগল নিয়ে, কতটা জীবনের ঝুঁকি নিয়ে এনাদের মাছ ধরতে যেতে হয়। আমরা তো ঘরে বসে আনন্দ করে মাছ খেয়ে নিই, কিন্তু এনারা কতটা বিপদ মানে ঝুঁকি নিয়ে যায়। তো আমরা সমুদ্রের পাড় থেকে মাছ কিনে বাজার করে চলে এসেছি, আর আসবার সময় একটু তেলে ভাজা নিয়ে এসেছি। আমাদের বাঙালির টিফিন মানে কিন্তু
চপ মুড়ি, তেলে ভাজা মুড়িটা বেশ ভালোই লাগে খেতে, তাই না? আর দেশে এসে তো প্রচুর পরিমাণে তেলে ভাজা খাওয়াচ্ছে। ব্যাঙ্গালোরে তো বাঙালি পাড়া, আমাদের মার্কেট ঠাই বলি 7-8 কিলোমিটার দূরে, কিন্তু এখানে তেলে ভাজাটা মানে চপটা প্রচুর খাওয়া হচ্ছে আমাদের। তো আজকে আমরা চপ নিয়ে এসেছি, ফুলুরি নিয়ে এসেছি, আবার একটা করে মেদু বড়াও নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে শশাগুলো একদম ছোট্ট ছোট্ট কচি কচি, সেই জন্য আর কোঁচায়নি। সবাই বললে একটা একটা খেয়ে নাও। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মুড়ি নিয়ে নিয়েছে। আবার ভগ্নিপথ জিলিপি দেখেছে, সে আবার জিলিপিও নিয়ে নিয়েছে, বললো জিলিপিটাও খাওয়া হবে। আর সাথে দিয়ে দিচ্ছি একটু করে চানাচুর। তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। তো আজকে সমুদ্রের পাড় থেকেই মাছ কিনে আনা হয়েছে। তো এদিকে আবার কটা ডিমও বসিয়ে দিয়েছি, মুড়ি খাবার ডিম খাওয়া হবে সেই জন্য, মানে ডিম সিদ্ধ খাওয়া হবে। আর এদিকে বোন, ছোটো বোন কাটাই ছাটাই করছে, মানে সবজি কাটাকুটি করছে। আজকে রান্না বেশি কিছু করব না, কারণ এই রান্না করে আবার সমুদ্রে নামবো আমরা। রোজই সমুদ্রে নামতে হচ্ছে। যে কত মাছ দেখুন, বা গামলিটায় ধোয়া আছে। এই যে শার্টিং মাছ নেওয়া হয়েছে, খোকা ইলিশ নেওয়া হয়েছে। আর ছোটো বোনের মেয়েটা তো খুব ছোট, অত কাঁটা বাছতে পারে না, ওর জন্য নেওয়া হয়েছে একটা পমফ্রেট। আর আমরা নিচ্ছি কাঁকড়াটা ভাজা করব, ঝাল টাল কিছু না, ভাজা করেই খাওয়া হবে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু ওই ছোটো বোনের মেয়ের জন্য, পাকা বুড়ির জন্য একটু মুসুর ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া যখন করেছি, পুরো রান্নাটাও আর করা হয়নি, মানে এক জায়গায় থাকলে হয়েই করতে করতে যা হয় আর কি। তো রান্না করে সমুদ্রে চান করে এসে খেয়ে দে 3টে, 3:30, এখন 4টে হবে, হার্ডলি 4টে, 3টে 3:30 নয়, বিকাল এখন 4টে। আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিন যাবো, ওই কাছাকাছি যেগুলো। তো দিদি, জামাইবাবু, ছোটো বোনও যায়নি, বাবাও যায়নি, মা এসেছে আমাদের সাথে। কারণ মা যখন পুরী এসেছিলো অনেক দিন আগে, তখন ছোটো বোন বোধহয় 2-2.5 বছর বয়স, এইরকম, মানে আজ থেকে 28-30 বছর আগে মা এসেছিলো। তো মা বলছে আমি অনেক ভুলেই গেছি, আমার কিছু মনেই নেই। তো বাবার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, বাবা বললো আমি আজকে যাবো না। আর দিদি, জামাইবাবু, ছোটো বোন তারা সব বলছে আমরা এর আগে 2-3 বার করে এসেছি, দেখেছি, আমরা আর যাবো না, তোমরা বেরিয়ে যাও। তো যেহেতু আমরা 3জন, আমি, আমার স্বামী, সন্তান, আমরা একদম প্রথম। আর আমার ছোটো ভগ্নিপথ, ও পুরীতে প্রথম, সেই জন্য আমরা 4জন। আর মা নিলে আমরা পাকা বুড়িও তো সবসময়তে যাবেই, আমাদের সাথেই থাকবে, ও বেরিয়ে পড়েছে। তো সবার প্রথমে আমরা এসেছি আজকে একটা বুদ্ধ মন্দির। এটা একদম কাছাকাছির মধ্যেই একটা বুদ্ধ মন্দিরে নিয়ে এসেছে। এই যে কাজগুলো হচ্ছে, এনারা হাতে করে কিন্তু তৈরি করছেন। এই কাজগুলো দেখলেন প্রথমেই, এই যে এরা হাতে করে তৈরি করছেন, যে কোনো মেশিনের সাহায্যে তৈরি করছেন তা কিন্তু নয়। আজকে আর আমার পাকা বুড়ির কোনো কথা ভিডিও করা হয়নি, রেকর্ড করা হয়নি, নাহলে পাকা বুড়ির ভয়েসটা একটু দিতাম। যে কি পাকা না, মানে সব সময়, মানে দিনে যে কতবার বলেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন, মানে সামনাসামনি না দেখলে তো বিশ্বাস করবেন না, সব সময় ওই করছে, সব সময় ফোন হাতে দেখলেই বলছে নমস্কার বন্ধুরা কেমন আছেন। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়ে কিছুটা দূরে এসে গেছি। এইটা হচ্ছে জগন্নাথ দেবের, ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মাসির বাড়িটা সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র 9টা দিনের জন্যই খোলা থাকে। আমাদের যখন রথ হয়, সোজা রথ থেকে উল্টো রথ, ওই 9টা দিন শুধুমাত্র এই মাসির বাড়ি খোলা থাকে, তখনই মানুষজন ভিতরে ঢুকতে পারে। তাছাড়া ওই মন্দিরের বাইরে থেকে নমস্কার করে দেখে চলে আসতে হয়। তো মাসির বাড়ি হয়ে গেছে, মাসির বাড়ি ঘুরে আমরা এখন এসেছি ভগবান জগন্নাথ দেবের পিসির বাড়ি। পিসির বাড়িটা কিন্তু একটু জলাশয়ের ওপর তৈরি। দেখুন, একটা ছোট একটা এরকম পুল মতো করা আছে, ব্রিজ মতো, ওখান দিয়ে যেতে হবে কিছুটা গিয়ে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানে। তো চলুন সঙ্গে, বেশ বড় একটা ঘাট করা আছে, হয়তো অনেকেই স্নান টান করেন বা পুজোর কিছু করা হয়। লেখাই আছে বোধহয় নারেন্দ্রা পন্ড। আর এই যে জলাশয়টা দেখছেন, এখানে যে কত মাছ চাষ করে রেখেছে, মানে চাষ মানে ওরা হয়তো এমনি মানে করে রেখেছে, অনেক জায়গায় কিন্তু এরম থাকে। আমাদের সাউথে অনেক বড় বড় নদী, মানে মন্দির, জলাশয়গুলো আছে দেখেছি, এরম মাছ চাষ করে রেখে দেয়। এই মাছগুলো কিন্তু আমাদের সাউথের দিকে ধরে না, এখানে কি করে জানি না, কিন্তু অনেক জায়গায় আছে মন্দিরের মাছ রেখে দেয় জলাশয়ের মধ্যে। সেই মাছগুলো কিন্তু মানে খাবার জন্য রাখে না, এমনি রাখে, একটা জলের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যা বলবো। আর এই পাশেই যে উনি বসে আছেন দেখতে পাচ্ছেন, ওনার কাছে খাবার আছে, ইনি খাবার বিক্রি করছেন, মানে মাছেদের খাবার 10 টাকা 20 টাকা যে যেমন পাচ্ছে নিয়ে খাওয়াচ্ছে। তো আমরাও নিয়ে খাওয়াচ্ছিলাম। এই মাছগুলো দেখেছেন কত ছোট ছোট, আর এর মধ্যেই বেশ বড় বড় অনেকগুলো করে কিন্তু মাছ আছে। তো আমরা পিসির বাড়ি ঘোরা হয়ে গেল, মাসির বাড়ি ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি গৌর নিবাস আশ্রম। এটা ওপরে বোর্ডের মাথায় দেখলাম গৌর নিবাস আশ্রম, এরম কিছু, গৌর নিবাস না, গৌর বিহার, সরি, গৌর বিহার আশ্রম লেখা ছিল, কিন্তু সবাই বলছেন গুপ্ত বৃন্দাবন। এবার জানি না, কিন্তু আমিও গুপ্ত বৃন্দাবনই বলছি, সবাই ওটাই বলছে।
তো আমরা যে যাচ্ছি এই বৃন্দাবনটা মানে গুপ্ত বৃন্দাবনটা, এটা কিন্তু 5টা 5:30 অবধি খোলা থাকে, তারপর আর খোলা থাকে না। কেন খোলা থাকে না কেন জিজ্ঞেস করছিলাম। তারপরে দেখলাম এই যে দেখুন এখানে শুধু টোটোই যাচ্ছে, দুপাশেরই শুধু গাছ, মানে ঘর বাড়ি খুব একটা নেই, যেন ফাঁকা এরিয়া, সেই জন্যই বোধহয় খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে সব কাজু গাছ, রাস্তার দুপাশেরই শুধু কাজু গাছ, শুধু কাজু গাছ। আর প্রত্যেকটা কাজু গাছে ফুল ধরেছে, মানে ফুলে ছেয়ে গেছে, ফলও ধরেছে। এক একটা গাছে দেখলাম ছোট্ট ছোট্ট কাজু হয়ে গেছে। এক জায়গায় ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু একজন বয়স্ক মহিলা বেশ ছুটে ছুটে আসছে দেখলাম, মানে বকতে বকতে চেঁচাতে চেঁচাতে, সে ভাবছে বোধহয় আমরা কাজু ছিঁচ্ছি। মানে উনি এসে যেটা বললেন আমরা তো বুঝতে পারিনি, উনি উড়িষ্যা ভাষায় উড়িয়া ভাষায় বলছিলেন। তো যে অটো ড্রাইভার ছিলেন সে বলল যে অনেকেই আছে নাকি এরকম কচি কচি কাজুগুলি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, মানে ওনাদের তো অনেক লস হচ্ছে, নষ্ট হচ্ছে, সেই জন্য উনি বিরক্ত হয়ে গেছেন, রেগে গেছেন। তো আমরা আর কোনো রকম ভিডিও করিনি, যেহেতু উনি বিরক্ত হয়েই আছেন। তারপর এই যে দেখুন গৌড় বিহার আশ্রম লেখা আছে, কিন্তু এইটাকেই আবার সবাই বলছে গুপ্ত বৃন্দাবন। তো সে যাই হোক, যে নামই বলুন না কেন, আমরা ভিতরে এসে গেছি। আর এখানে সবাই দেখছি টোটো অটোতে যাতেই এসেছে, জুতোগুলো অতি খুলে এসেছে, কারণ সামনে অত নেই, আর সব খালি পায়ে এখানটা আসতে হচ্ছে। ভিতরে শুধুই ওই ভগবান কৃষ্ণের যতগুলো রূপ আছে, কখনো রাধাকৃষ্ণ, কখনো গৌর নিতাই, নিত্যানন্দ, মানে এক একটা রূপে এক এক জায়গায় স্থাপনা করা আছে। এখানটা দেখুন, এখানটা মনে হচ্ছে হরিনাম টরিনাম করা হয়। আর অজস্র রাস্তা করে রেখেছে, এদিক ওদিক, মানে অনেক ফ্যাঁক গজানো। একবার যদি আপনি রাস্তায় ঢোকেন, মানে এদিক ওদিক এক্সিট এন্ট্রিতে যদি আপনি দেখেন, গুলিয়ে ফেলবেন রাস্তাগুলো। আর বেশ মনোরম পরিবেশ, এক একটা জায়গায় এক একটা ভগবানকে স্থাপনা করে রাখা হয়েছে। আর চারিদিকে সবুজ গাছপালা, তার মধ্যে পাখির কিচিরমিচির আওয়াজ, বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। এই গুপ্ত বৃন্দাবনে এসে আমার ফোনের চার্জ অলমোস্ট এখানটা প্রায় শেষ, মানে এবার ফোন সুইচ অফ হয়ে যাবে। এই সময় আমি আর কোনো রকম ভিডিও আর আগাতে পারিনি বন্ধুরা। তো ভিডিওটা আমাকে আজকে এখানেই শেষ করতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। যারা নতুন বন্ধু এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবারও বলছি, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।